ইসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। 5 অগাস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। ওসি সায়েদের নির্দেশে আশুলিয়ায় 6 জনকে গুলি করেন বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ। হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় লাশ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি চায় জামায়াত। আচরণবিধি মানাতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সিসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 6টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। বলেন, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো এন্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল। এই আচরণ বিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে, হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো। বিকেলে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। একটি মহল শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি 36 দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আবু সাইদ যেগুলির মুখে বুক পেতে
সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগে গণসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত সহ ৮ দল। পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ৮ দলের নেতারা। বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে প্রচারণা চালাবে ৮ দল। জোটের পরিধি বৃদ্ধির আভাস দিয়ে নেতারা বলেন, আসন সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেবে দলগুলো। আমাদের ৮ দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন হ্যাঁ বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। ৩০ নভেম্বর হইতে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত ৭ বিভাগীয় শহরে ৮ দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। ৮ দলের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। ৮ দলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজ কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের ২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অংশ নেন বাংলাদেশ সহ ২৩টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. 24টা কান্ট্রি প্র্যাকটিক্যালি জানি যে ওরা কি করছে, কিভাবে কাজ করছে, ওরা কিভাবে চিন্তা করছে। এটা আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। প্ল্যানিং এবং ডিসিশন মেকিং দুটো জিনিসের উপর খুব ফোকাস দেওয়া হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। What does an officer in army do in a situation of uprising? I'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand. Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর ইউনূস। The time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police,
in law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 অগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর। বিশেষজ্ঞদের মতে ঢাকা দিল্লির চলমান সম্পর্ক এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ। 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশনে যোগ দিতে দিল্লি সফর করছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই দিল্লিতে পৌঁছান তিনি। গত বছরের 5 আগস্টের পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বিবৃতিতে জানায়, সিএসসির কাজ এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই নিরাপত্তা উপদেষ্টার। অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি হাই কমিশন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ঢাকা দিল্লির চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। দেশের যে পরিস্থিতি সেখানে এই ধরনের যদি আলাপ আলোচনা হয় এটা ভালোই হবে মনে করি। আর আউটকাম যাই হোক না কেন বাংলাদেশ তার উদ্বেগের কথা ভারতকে জানাবে, ভারতের যদি কিছু বক্তব্য সেটা ভারত বাংলাদেশকে জানাবে। এই দুটো ডায়ালগ চলমান থাকা খুব ভালো। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এবছরের 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায় কার্যকর নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পলাতকদের কিভাবে ভারত থেকে দেশে ফেরত আনা হবে। এক্ষেত্রে আইনি পথে হাঁটার পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রয়োজনে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার আহ্বান তাদের। আলামিন তুষারের রিপোর্ট। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক দুই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে। তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না। সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার।
কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আফজালুল হক। সাক্ষী বলেন, 5 অগাস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। এরপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয় মরদেহ। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেন আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। নিহত হন 6 জন। পরে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলায় গ্রেফতার আসামি পুলিশের সাবেক ইন্সপেক্টর আফজালুল হক ওই দিনের ঘটনার আদ্যপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5 আগস্ট বিকেল 4টায় তৎকালীন ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, সায়েদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ক্ষমা চেয়ে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি। তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থ তা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। আশুলিয়ায় লাশ পোড়ানো এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন, যাদের মধ্যে গ্রেফতার আছেন 8 জন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 23 জন। এ মাসেই শেষ হতে পারে এই মামলার সাক্ষ্য গ্রহণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরেস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোর স্টাউটেন এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন মাসুম উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় অংশগ্রহণকারীরা 4 স্টার গ্রুপের সদস্য। আলোচিত এই গ্রুপটি নিয়ন্ত্রণ করে শীর্ষ সন্ত্রাসী মামুন, ইব্রাহিম, শাহাদাত ও মুক্তার। তাদের একজনের নির্দেশে হত্যার পরিকল্পনা করে পাতা, সোহেল ও সুজন। এই দুজনকে গ্রেফতারের পর র্যাব বলছে কিলিং মিশনে নেতৃত্ব দেয় ভাগিনা মাসুম। টাকার বিনিময়ে জনি, কাল্লু ও রোকনকে ভাড়া করে পাতা, সোহেল। ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি ছায়াতদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চলে আশুলিয়ার বিরুলিয়া ও টঙ্গীতে। গ্রেফতার করা হয় মনির হোসেন ওরফে পাতা সোহেল, সুজন ওরফে বুকপোড়া সুজনকে। বেরিয়ে আসে হত্যার রহস্য। র্যাব বলছে গ্রেফতার পাতা সোহেলের পরিকল্পনায় কিবরিয়াকে হত্যা করা হয়। সঙ্গে ছিল সুজন। কিলিং মিশনের নেতৃত্ব দেয় ভাগ্নে মাসুম। ভাড়া করা হয় শুটার জনি, রোকন ও কাল্লুকে। মিরপুরের আলোচিত 4 স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশেই এ হত্যা। 4 স্টার নামক 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। র্যাব বলছে হত্যায় জড়িতদের সঙ্গে নিহত কিবরিয়ার এক সময় ভালো সম্পর্ক ছিল। 5 আগস্টের পর সম্পর্কের অবনতি হয়। রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ নিয়েই এ হত্যা। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি।
এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। জড়িত প্রাকীদের গ্রেফতারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধানে অভিযানী র্যাব নামক একজন সন্ত্রাসীকে আটক করে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। ১৯৩০ সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী পুরান ঢাকায় ২২ বিঘা জমির উপর নির্মাণ করেন রোজ গার্ডেন নামের এই বাড়িটি। তবে ভবনটি আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তীতে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৩৩২ কোটি টাকায় ক্রয় করে এই ভবন সংরক্ষণের উদ্যোগ নেয়। দুদকের কাছে অভিযোগ আসে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। বিষয়টির প্রাথমিক সত্যতা মিলায় অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে মামলায় বলা হয় অগ্রণী ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতি করেছেন। সাবেক অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ তাকে দুদকের এই মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পাঠানো হয়েছে বিভিন্ন দফতরে চিঠি। যা যা করার দরকার সমস্ত কিছু করবেন, সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অটোরিকশা চুরির জন্য এই কিশোর শান্তকে গলা কেটে হত্যা করে আসামিরা। হত্যার পর অটোরিকশা বিক্রিও করে তারা। ৪ জনকে গ্রেফতারের পর এসব বিষয় জানিয়েছে ডিএমপি। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, অর্থ সংকটে থাকায় রবিউল ইসলাম রানা এবং সামিদুল হক মনা এই হত্যার পরিকল্পনা করে। গেল ১৭ নভেম্বর সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে পূর্ব পরিচিত অটোরিকশা চালক শান্তকে তুরাগ এলাকায় নিয়ে যায় রানা ও মনা। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী শান্তকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। রানা পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে, এই পেছনের দিকে হেলে গেছে। পাশে ছিল আপনার সামিদুল হক মানা, যে মেইন প্লটটা করেছে। সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে শান্তকে ফেলে দিয়ে নিচে। মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তারা অটোটা ওখানে পরিষ্কার ধুয়েছে, ওখানে পানির মধ্যে যে ক্যানেল আছে, পানির মধ্যে ধুয়েছে, ধুয়ে ওয়াশ করে তারা নিয়ে গিয়েছে। রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাস্ক পরে 3 যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 3 জন মাস্ক পরা লোক গাড়ির সামনে ছিল, তার কিছুক্ষণ পরে পিছনে আগুন জ্বলছে। এটা লাগানো হয়েছে, কারণ এখানে কোনো লোকজন ছিল না, কোনো কিছু ছিল না। আমি 9টার দিকেও দেখে গেছি গাড়িটা সুন্দর। তারা চোরাগুপ্তা হামলা করে, চোরাগুপ্তা আগুন জ্বালায়, এরকম কোনো দাঁড়ানো অবস্থা গাড়িতে গেলে আগুন লাগাই দেয়, এরকম কিছু সংখ্যক লোক আছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ণয় করতে পারি নাই। আশেপাশে আমরা সিসি ক্যামেরা কোথায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এবং প্রকৃত ঘটনা কি আমরা এটা তদন্ত করছি। গাজীপুরে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে 5 জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ 2 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে কালিয়াকৈরের রাখালিয়া চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে মোতালেব ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় লিকেজ হয়ে পাশের চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওয়ার্কশপের মালিক, চা দোকানদার সহ 5 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি। সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। মার্জিন নির্ধারণে কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না। তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকার ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আলোচনা সমালোচনা শেষ করে পুঁজিবাজার সম্পর্কিত নিয়ম নীতিমালা করা দরকার। কারণ নীতিমালা হয়ে গেলে পরে আপত্তি তুললে কিছু করার থাকে না। ডিএসসি টাওয়ারে আয়োজিত পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। কঠোর শর্তের কারণে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আলোচকরা। খসড়া নীতিমালায় 5 বছরের ধারাবাহিক প্রবৃদ্ধি, আইপিও তহবিল দিয়ে ঋণ পরিশোধে নিষেধাজ্ঞা, বোনাস শেয়ারের পর 2 বছর আইপিও আবেদন নিষেধের বিধান প্রস্তাব, এসব শর্ত কার্যকর হলে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার পথ সংকুচিত হবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। হয়তো 1 মাস দেরি হতে পারে, বাট আমরা এমন একটা আইপিও রেগুলেশন করতে চাই যাতে আমাদের এই যে পুঁজিবাজারের এখন যে অবস্থা, সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা একটা এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা আমাদের অর্থনীতির জন্য সহযোগী বা প্রধান ভূমিকা পালন করবে, সেই জায়গাটাতে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আয়োজিত এই অংশীজন সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, আস্থাহীনতা বাড়তে থাকায় সেকেন্ডারি মার্কেটে কমছে সক্রিয় বিনিয়োগকারীদের আনাগোনা। গ্রিনফিল্ড বিষয়টা ডেফিনেশন সহ এখানে অন্য জায়গার যে প্রভিশনগুলো বলা হয়েছে, সেই প্রভিশনগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক আছে এবং এই ফাঁকে এই গ্রিনফিল্ড কোম্পানির নামে একটা ভবিষ্যতে স্ক্যাম হতে পারে। পুঁজিবাজারকে বিনিয়োগ বান্ধব করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি প্রণয়নের ওপর জোর দিচ্ছেন বক্তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পরিবারে চলছে মাতম। দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল 3 যুবকের। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় 22 লাখ টাকায়। সবশেষ 1 নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। আমার
আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চালানো না? মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিদ শেখ। সুস্থ দাবি করে আর কি, যার সঠিক বিচার দেওয়া হয় আর কি। তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের। আরো লোক যায় বিভিন্ন ধারণার, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারিনি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বরিশাল ভোলা নৌরুটে সেতুর দাবি জানিয়ে পায়ে হেঁটে ঢাকামুখী লং মার্চ করেছে একদল তরুণ। তবে হেঁটে পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনুমতি না দেওয়ায় সাঁতরিয়ে নদী পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন তারা। বুধবার দুপুরে পদ্মা সেতু শরীয়তপুর জাজিরা প্রান্তে সেতু কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে 6 কিলোমিটার পদ্মা নদী সাঁতরিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তাদের মধ্যে 10 জন সাঁতার শুরু করলে কিছু দূর এগোনোর পর এদের মধ্যে 2 যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবিসি নিউজের সাংবাদিককে অপমান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় এ ঘটনা ঘটে। এবিসি নিউজের সাংবাদিক ম্যারি ব্রুস ট্রাম্পকে সৌদি আরবে তার ব্যবসা ও 9/11 হামলায় নিহতদের পরিবারের ক্ষোভ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে যান। এরপরে এবিসি নিউজের লাইসেন্স বাতিল করার হুমকি দিয়ে বলেন এটি একটি ভুয়া সংবাদ মাধ্যম। এছাড়া জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা নিয়ে সালমানকে প্রশ্ন করায় ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন। এরপর 97% সময় এবিসি নেতিবাচক সংবাদ প্রকাশ করে বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 1 লাখ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান সাফ জানান দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া আব্রাহাম একর্ডসে যোগ দেবে না রিয়াদ। ন্যাটোর বাইরে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু আখ্যা দেন ট্রাম্প। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনীর মধ্য দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সৌদির বিনিয়োগ $6,000 কোটি থেকে $1 লাখ কোটি বাড়ানোর অনুরোধ করেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে মেনে নেন প্রিন্স সালমান। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করেন ট্রাম্প। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক। এই সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন প্রিন্স সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। এই বিষয়ে এমবিএস জানান কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে বলেও জানান সৌদি যুবরাজ। এছাড়া গাজা পুনর্নির্মাণের সহায়তার কথাও জানান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সঠিক আবেদনের মাধ্যমে ফ্যামিলি ভিজিট সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা এখন মাত্র 5 মিনিটেই পাচ্ছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শিথিল করা হয়েছে বেশ কিছু শর্ত, তবে অপব্যবহার হলে আবারও বন্ধ হতে পারে এই সুবিধা। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলেছে কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসার দরজা। হাজারো প্রবাসী এখন স্বজনদের নিয়ে আসতে পারছেন কুয়েতে। ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়ানো হয়েছে 90 দিনে। এছাড়াও 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসাও পাওয়া যাচ্ছে। তবে মাল্টিপল ভিসায় কুয়েতে প্রবেশ করলে প্রতিবার সর্বোচ্চ 1 মাস অবস্থান করে কুয়েত ত্যাগ করতে হবে। নতুন প্ল্যাটফর্মে 4টি প্রধান ক্যাটাগরির ভিসা আবেদনের সুযোগ রয়েছে। সেগুলো হলো ট্যুরিস্ট, ফ্যামিলি ভিজিট, বিজনেস ও গভর্নমেন্ট ভিসা। ডিজিটাল সিস্টেমে আবেদনকারীর সকল তথ্য আপলোডের পরে শুরু হচ্ছে প্রক্রিয়াকরণ। যাচাই শেষ হলেই মাত্র 5 মিনিটে ইলেকট্রনিক ভিসা পৌঁছে যাচ্ছে আবেদনকারীর ইমেলে। কুয়েত সরকারের এই মানবিক সিদ্ধান্তে স্বস্তিতে প্রবাসীরা। বেতন শর্ত শিথিল হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন কুয়েতে। তবে অভিজ্ঞতার মতে সুযোগের অপব্যবহার হলে হুমকির মুখে পড়বে পুরো বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই স্বজনদের দেশে ফেরত পাঠানো বাধ্যতামূলক বলেই মনে করেন তারা।
কুয়েতে ভিজিট ভিসায় কাজ করা বা ভিসা রূপান্তরের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। আইন ভাঙলে ভিজিটরকে নির্বাসন এবং স্পন্সরকেও শাস্তির মুখে পড়তে হবে। অনেকদিন পরে ভিজিটও খুলছে, ভিসাও খুলছে, সবাই খুশি। তো দয়া হইরা দেশের যাতে কোনো খারাপ কিছু না হয় এটা করবেন। আপনারা যারা আনতেছেন বা আনবেন, আনার পরে সময় মতো দেশে পাঠিয়ে দিবেন, না তো আমাদের সমস্যা হবে। ভিজিটগুলো যারা আসবে তাদেরকে টাইমের ভিতরে ইনশাল্লাহ ওদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের সমস্যা হবে না। বিশ্লেষকদের মতে কুয়েতে 3 লাখেরও বেশি বাংলাদেশির ভবিষ্যৎ সুরক্ষায় সম্মিলিত সচেতনতা ও আইন মানাই হতে পারে উন্মুক্ত শ্রমবাজারের পথ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করায় আনন্দিত আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। তবে অনেক প্রবাসীর পোস্টাল কোড না থাকায় কিভাবে ব্যালট পেপার সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রথমবারের মতো মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভোটার অ্যাপস বা পোস্টাল ভোট বিডি উদ্বোধনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন। আমাদের যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল যে অ্যাপ স্টোর আছে সেখানে পাওয়া যাবে। তো আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিজেদেরকে নিবন্ধন করে ভোট প্রদান করতে পারবে। এদিকে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান 1.5 কোটি প্রবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এই অ্যাপটি চালু করা হলো, উদ্বোধন করা হলো, এর মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে প্রবাসীদেরকে গণতন্ত্রের সাথে একটি সেতুবন্ধন সৃষ্টি করা হলো। আমরা ভোট দিতে পারবো বললে হবে না, এখানে যেহেতু অনেকগুলো প্রসেস পালন করতে হবে, এগুলো অনেক কঠিন কাজ, এগুলাকে সহজ করে তুলতে হবে। অর্ধশিক্ষিত মানুষ বেশি প্রবাসের মধ্যে, কিন্তু তাদের কাছে কিভাবে অ্যাপসটা কমপ্লিট ডাউনলোড করা যায় এটা আমাদের সামাজিকভাবে আমরা কাজ করব। দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা জানান অসংখ্য প্রবাসীর পোস্টাল কোড না থাকায় কিভাবে ব্যালট পেপার সংগ্রহ করবেন তা নিয়ে প্রবাসীদের মাঝে উৎকণ্ঠা রয়েছে। 7টা স্টেট থেকে কিভাবে মানুষ সহজভাবে ভোট দিতে পারবে এই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে মিশনের দায়িত্ব হলো আমাদেরকে জানানো। প্রবাসীদের যে ভোটের অধিকারটা সেইটা যাতে সফল হয় সেই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এবং ইলেকশন কমিশনের কাজ করার দরকার। যার যার পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। সেজন্য নির্বাচন কমিশনারকে স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত দেশগুলোতে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে। ডাকযোগে ব্যালট আনা নেয় প্রতিটি প্রবাসীর জন্য বাংলাদেশি টাকায় 700 টাকা ব্যয় বহন করবে কমিশন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অ্যাপ উদ্বোধনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও প্রবাসীদের নাগরিক অধিকার রক্ষা হয়েছে বলে জানান বাংলাদেশ হাই কমিশনার খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন এবং প্রবাসী বাংলাদেশিরা। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাই কমিশনে উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের আরও দ্রুত ও সহজে হাই কমিশনের সেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া ডিজিটাল অ্যাপটির উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা হয়েছে বলে মন্তব্য করেন হাই কমিশনার। আমরা আশা করি যে এখানে যে সকল প্রবাসীরা আছে তারা তাদের ভোট দেওয়ার মাধ্যমে তাদের নাগরিক অধিকারকে সম্পূর্ণ করবে। এই প্রথম কিন্তু প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার বা ভোট দিতে পারবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। কিভাবে প্রবাস থেকে নিবন্ধিত হয়ে ভোট দেওয়া যায় এই জিনিসটা আমরা মূলত জেনেছি। এটা আমরা আমাদের মালদ্বীপ প্রবাসী এবং কি সাংগঠনিক
সাংগঠনিকভাবে আমরা জিনিসটা প্রবাসীদের মাধ্যমে জানিয়ে দিব। আমরা যে 24 আন্দোলনে যে ভূমিকা রাখতে পারছি, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নাগরিক অধিকার ভোট প্রয়োগ করে যেন আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি। মালদ্বীপে প্রায় লাখের অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস। সময় সংবাদ, মালদ্বীপ। ভবিষ্যতের শুরু এখানেই, এই স্লোগানে মরুতে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এয়ার শো। দীর্ঘ 3 যুগ ধরে অনুষ্ঠিত হওয়া এই মহা আসরে এবার অংশ নিয়েছে 1,500-এর বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ভিড় করেছেন 1.5 লাখের মতো দর্শক, এভিয়েশন বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং 115 দেশের 490টি সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল। দুবাই ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। স্থানীয় সময় সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয় 4 দিন ব্যাপী দুবাই এয়ার শো। এবারের আয়োজনে রয়েছে 21টি দেশের প্যাভিলিয়ন, যার মধ্যে প্রথমবারের মতো অংশ নিয়ে বিশেষ নজর কেড়েছে মরক্কো। পাশাপাশি রয়েছে 98টি কর্পোরেট প্রতিষ্ঠান, 120টি নতুন উদ্ভাবনী প্রজেক্ট এবং তাদের সঙ্গে অর্ধশতাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সব মিলিয়ে এটি এখন এভিয়েশন সেক্টরের মিলন মেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানের আসরে হাজির হয়েছেন এয়ারবাস, বোয়িংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারাও। ফ্লাই দুবাই ঘোষণা দিয়েছে 150টি এয়ারবাস কেনার। এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ। অন্যদিকে পাল্লা দিয়ে এমিরেটস ঘোষণা দিয়েছে বহরে যুক্ত হচ্ছে আরও 65টি বোয়িং 777, যাতে ব্যয় হবে প্রায় $38 বিলিয়ন। এবারের আসরে সবচেয়ে আলোচিত হচ্ছে এয়ার ট্যাক্সি প্রযুক্তি। ভবিষ্যতের শহর কেন্দ্রিক ভ্রমণকে বদলে দিতে পারে এমন উড়োজাহাজের সামনে ভিড় দর্শকদের। ডিফেন্স সেকশনও যেন যুদ্ধ বিমান, গোলা বারুদ, ড্রোন নিয়ে পসরা সাজিয়ে বসেছে। আয়োজকরা মনে করছেন এয়ার শোর পর্দা নামার আগেই আরো বড় বড় চুক্তির ঘোষণা আসতে পারে। মরুর বুকে আভিজাত্যের শহরে বসেছে এভিয়েশন সেক্টরের সবচেয়ে বড় আসর দুবাই এয়ার শো। যাত্রীবাহী বিমান, আধুনিক প্রযুক্তির ড্রোন থেকে শুরু করে এভিয়েশন সেক্টরের ভবিষ্যৎ সবকিছুই যেন ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। এই আয়োজনের মধ্য দিয়ে দুবাই বুঝিয়ে দিল আগামীর এভিয়েশন সেক্টরের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই শহর। শোয়েব কবির, সময় সংবাদ, দুবাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। এবং 5 অগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।